নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে গল্প গহনার বাক্স। শুনতে থাকুন। ছিন্ন পুরাতন কালো সার্জের চাপকানের উপর পাকানো দড়ির মতো চাদর ঝুলাইয়া একজন প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক শীত সন্ধ্যার অনতি পূর্বে আলিপুর হইতে খিদিরপুরের রাস্তা ধরিয়া চলিয়াছেন। লোকটির বয়স 40 পার হইয়াছে। রংটি ফর্সা, গোঁপগুলি বড় বড়, দাড়ি কামানো, দেহখানি কৃশ ও দুর্বল, চক্ষু দুইটি কোটরগত। ধীরে ধীরে পথ চলিতেছেন, যেন বড় ক্লান্ত, বড় পথশ্রান্ত। ঢং ঢং করে ঘণ্টা বাজাইয়া ট্রাম ছুটিয়া আসিতেছে। বাবুটি পথ ছাড়িয়া দিতেছেন। দুর্বৃত্ত মোটর গাড়ি গভীর গর্জনে পশ্চাৎ দিক হইতে তাহাকে আক্রমণ করিতে চেষ্টা করিতেছে, কিন্তু বাবুটির পরমায়ু থাকায় সে চেষ্টায় বিফল হইয়া প্রচুর ধুলায় তাহার মলিন বেশ মলিনতর করিয়া দিয়া চলিয়া যাইতেছে। বাবুটি খিদিরপুর গির্জার কাছাকাছি আসিতেই পথপার্শ্বস্থ গ্যাস লণ্ঠন প্রজ্বলিত হইল। পুলের সম্মুখে চৌরাস্তায় পৌঁছিতেই খবরের কাগজের খোট্টা ফিরিওয়ালা তাহার নিকট ছুটিয়া আসিয়া তারস্বরে চিৎকার করিতে লাগিল, নায়েক বাবু, নায়েক! 5 কৌড়ি বাবু নেশা করে গালাগালি দিয়েছে। আজকের বাসুমতি, বিষম কাণ্ড হলো বাবু, বাসুমতি, বাসুমতি! তাহাদের প্রতি নীরব উপেক্ষা প্রদর্শন করিয়া মোড় ঘুরিয়া পদ্মপুকুরের রাস্তা ধরিয়া 5-7 মিনিট পরেই বাবুটি একখানি ক্ষুদ্র দ্বিতল বাড়ির সম্মুখীন হইলেন। দ্বারপার্শ্বে জীর্ণ বিবর্ণ কাষ্ঠফলকে লিখিত রহিয়াছে, শ্রী সতীশচন্দ্র বসু, MA BA, উকিল, জজ কোর্ট, আলিপুর। হাঁ, ইনি সতীশচন্দ্র বসু, এবং আকার প্রকার দেখিলে হঠাৎ বিশ্বাস হওয়া কঠিন হইলেও ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের MA BL উপাধিধারী। আজ দীর্ঘ 15 বর্ষ আলিপুরে ওকালতি করিতেছেন। তথাপি 6টি মাত্র পয়সা বাঁচাইবার জন্য ট্রামে না আসিয়া সারা দিন আদালতে হত্যা দিয়া ক্ষুধায় তৃষ্ণায় কাতর হইয়াও এই 1.5 মাইল পথ পদব্রজেই আসিয়াছেন, এবং নিত্যই এমনই আসিয়া থাকেন। 6টি পয়সা অর্ধশের চাউলের দাম। 2 বেলা তাহাতে একজনের আহার হয়। জমিলে মাসান্তে 1 জোড়া বস্ত্র কেনা চলে। 6টি পয়সা সতীশবাবুর ফেলিয়া দেওয়ার জিনিস নহে। ঝি আসিয়া দ্বার খুলিয়া দিল। প্রবেশ করিয়াই 2 পাশেই 2টি বৈঠকখানা। একটি সতীশবাবুর আপিস, অপরটি তাহার পুত্র বিমল কুমারের পরিবার ঘর। বন্ধু বান্ধব আসিয়া আতিথ্য গ্রহণ করিলে এই ঘরেই শয়নের ব্যবস্থাও আছে। ভিতরে প্রবেশ করিয়া ক্ষুদ্র একটি প্রাঙ্গণ, তাহার 3 পাশে বারান্দা। একটি বারান্দার কোণে সিঁড়ি, তাহার মুখে একটি কেরোসিনের ঢিবরি জ্বলিতেছে। সতীশবাবু সিঁড়ি দিয়া উঠিয়া শয়ন ঘরে প্রবেশ করিলেন। একটি ক্ষুদ্র টেবিলের ওপর বহি কাগজ ছড়ানো, মাঝখানে একটি ল্যাম্প জ্বলিতেছে। সমস্তটাই কাঠের। একখানি চেয়ার তাহার সম্মুখে। রামটহল, ও রামটহল বলিয়া সতীশবাবু ভৃত্যকে ডাকিলেন, কিন্তু সাড়া পাইলেন না।
চেয়ারে বসিয়া জুতোর ফিতা খুলিতে আরম্ভ করিতেছিলেন। এমন সময়ে তাহার পত্নী সরমা আসিয়া প্রবেশ করিলেন। বর্তমান যুগের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও নারী অধিকার তত্ত্বে সম্পূর্ণ অনভিজ্ঞা থাকায় সরমা স্বামীর জুতা খুলিয়া লইলেন, চটি জুতা নূতন পরাইয়া দিলেন। সতীশ তখন উঠিয়া চাপকানের পকেট হইতে অদ্যকার উপার্জনের 4টি টাকা বাহির করিয়া স্ত্রীর হস্তে দিলেন। তাহার পরে চাপকান, কামিজ ও গেঞ্জি একে একে পরিত্যাগ করিলেন। সরমা টাকা 4টি টেবিলের উপর রাখিয়া স্বামীর পরিত্যক্ত বস্ত্রগুলি আলনায় ঝুলাইয়া তাহার ধুতিখানা আনিয়া দিলেন। 4টি টাকা বাক্সে বন্ধ করিতে করিতে বলিলেন, তুমি হাত মুখ ধুয়ে ফেলো, আমি জল খাবার নিয়ে আসি। সতীশ বলিলেন, মনোরমা কোথা? মনোরমা তাহার কন্যার নাম। রান্নাঘরে রুটি বেলছে। আর বিমল? গড়ের মাঠে খেলা দেখতে গেছে, এখনো ফেরেনি। দেওয়ালে ঘড়ির পানে চাহিয়া সতীশ দেখিলেন প্রায় 6টা। এখনো ফেরেনি বলিয়া বারান্দায় বাহির হইয়া তিনি হস্তপদাদি ধৌত করিতে প্রবৃত্ত হইলেন। একটি রেকাবিতে খানকতক পেঁপের টুকরা ও 2টি ক্ষুদ্র রসগোল্লা আনিয়া সরমা টেবিলের উপর রাখিলেন। জানালার উপর সোরাই ভরা জল ছিল, 1 গ্লাস জল ঢালিয়া আনিলেন। জলযোগ করিতে করিতে সতীশবাবু জিজ্ঞাসা করিলেন, আজকের সারাদিনের খবর কি বলো? সরমা বলিলেন, আজ সেই ঘটকি এসেছিল, একটি পাত্রের সন্ধান দিয়ে গেল। কিরকম পাত্র? ছেলে বিয়ে পড়ছে, বাপ মুঙ্গেরের সাব জজ, নামটাম সব লিখে দিয়ে গেছে। বলিয়া সরমা আঁচল হইতে খুলিয়া 1 টুকরো কাগজ স্বামীর হস্তে দিলেন। সতীশবাবু পড়িয়া বলিলেন, ছেলে বিয়ে পড়েছে, বাপ সাব জজ। এ হাতি কেনবার ক্ষমতা কি আমার হবে? সরমা বলিলেন, ছেলে নাকি বলেছে মেয়ে যদি পছন্দ হয় তবে টাকা কড়ির জন্য আটকাবে না। তার বাপ মা খুব ভালো লোক, বিয়ে দিয়ে টাকা রোজগার করার মতলব তাঁদের মোটেই নেই। ছেলে বলেছে তার বন্ধুরা প্রথমে এসে দেখবে। মেয়ে আমি যদি পছন্দ করি তাহলে বাপকে আমাদের চিঠি লিখতে হবে। সতীশবাবু কিঞ্চিত ভাবিয়া ধীরে ধীরে মাথাটি নাড়িয়া বলিলেন, আচ্ছা মেয়ে দেখুক এসে, আমার মনোরমাকে অপছন্দ বোধহয় হবে না। বিমল কুমার এই সময়ে আসিয়া পৌঁছিল। ছেলেটির বয়স 15 বর্ষ, হৃষ্টপুষ্ট স্থূলকায়। ফুটবল ম্যাচে কোন পক্ষ কিরূপ নিপুণতার সহিত বিপক্ষকে গোল দিয়াছে তাহারই বিবরণ উচ্ছ্বসিত স্বরে পিতার নিকট সে ব্যক্ত করিতে লাগিল। মনোরমাও রান্নাঘর হইতে বাহির হইয়া ময়দা হাত ধুইয়া ফেলিয়া আসিয়া দাঁড়াইল। হাসি মুখে বিস্ফারিত নেত্রে দাদার গল্প শুনিতে লাগিল। মেয়েটি সুন্দরী, ইহাকে দেখিয়া যে বর অপছন্দ করিবে, ডানা কাটা পরিভিন্ন আর কেহই তাহার কৌমার্য ঘুচাইতে পারিবে না। অর্ধঘণ্টা পরে দেখা গেল পাশের ঘরে মেঝের উপর শতরঞ্জের মধ্যভাগে সতীশবাবু বসিয়া গড়গড়াই ধূমপান করিতেছেন। তাহার একদিকে বিমল, অপরদিকে মনোরমা বসিয়া নিজ নিজ পাঠভ্যাসে নিযুক্ত। সতীশবাবু প্রতিদিন 2 ঘণ্টা কাল এইরূপে পুত্রকন্যা 2টিকে পড়াইয়া থাকেন।
পটলডাঙ্গার কোনো ছাত্রাবাসের একটি কক্ষে আজ প্রাতকাল হইতেই 3টি তরুণ বয়স্ক বন্ধুতে মিলিয়া গোপন পরামর্শের ভারী ধুম পড়িয়া গিয়াছে। শচীন্দ্র অর্থাৎ পূর্বে উল্লিখিত সাবজাজ বাবুর পুত্র বলিতেছে, না ভাই, সে আমি পারব না, তোমরাই যাও। তাহার বন্ধু ক্ষিতীশ বলিতেছে, কেন, তোর ভয়টা কিসের? এমন নার্ভাস হলে চলবে কেন? ওইদিকে নির্মল বলিতেছে, না না, তুমি চলো হে শচীন, তারা কি তোমাকে কোনোদিন দেখেছে যে চিনতে পারবে? ব্যাপারটা এই, ঘটকী প্রমুখাত সতীশবাবুকে সংবাদ দেওয়া হইয়াছে আজ রবিবার অপরাহ্নকালে বরের 2 জন বন্ধু খিদিরপুরে গিয়া কন্যা দেখিবেন। সতীশবাবুও সম্মতি জানাইয়াছেন। বরের আত্মীয় ও বাল্যবন্ধু ক্ষিতীশ এবং নব্যকবি ও ললনা সৌন্দর্যের বিশেষজ্ঞ নির্মল গিয়া কন্যা দেখিয়া আসিবে, এইরূপ পরামর্শই ছিল। আজ ক্ষিতীশ প্রস্তাব করিয়াছে, স্বয়ং বড় নিজের বন্ধু সাজিয়া এই কমিশনের মেম্বার হইলে মন্দ হয় না। নির্মলও উৎসাহের সহিত এই প্রস্তাবে সমর্থন করিয়াছে। বলা বাহুল্য, পরামর্শ এই 3টি বন্ধুর মধ্যে সীমাবদ্ধ। মেসের আর কেহই এই কথার বিন্দু বিসর্গও জানিল না। শচীন্দ্র বলিল, তোমরা 2 জনে যাচ্ছ যাও, আমাকে আবার টানা কেন? কথায় বার্তায় যদি কোনো রকমে টের পেয়ে যায় যে আমি বর, বিশেষ বর যে যাবে সে কথা তাদের তো বলে পাঠানো হয়নি। বরের 2 জন বন্ধু যাবে, এই কথাই তো বলা হয়েছে। বাল্যবন্ধু ক্ষিতীশ বলিল, না হয় 2 জনের জায়গায় 3 জন বন্ধুই হলো, তাতে আর আপত্তি কি? অধিকন্তু 9 দশায় হুঁকোর জল ছাড়া। কথাবার্তা যা কবার আমরাই তো কইব, তুই শুধু চুপ করে বসে থাকবি আর চোখ দুটো দিয়ে বেশ করে দেখে নিবি। বিয়ে করবি আর ভালো করে একবার দেখে নিবি নে হতভাগা। এ কি কলেজে প্রেজেন্ট হওয়া যে প্রক্সি দিয়ে কাজ চলে যাবে? কি বল নির্মল? নির্মল বলিল, ঠিক তো। শচীন্দ্র বলিল, আচ্ছা বন্ধু সেজেই না হয় গেলাম, কিন্তু হঠাৎ যদি নাম জিজ্ঞাসা করে বসে? ক্ষিতীশ বলিল, পাগল, সে কি একটা উজবুক মুখ্যু পাড়া গেয়ে ভূত যে নাম ধাম বেতন সব জিজ্ঞাসা করবে? সে একজন MA BL। আরো কিছুক্ষণ তর্ক বিতর্কের পর শচীন রাজি হইল। সাজগোজ করিয়া বেলা 3টের সময় বাহির হইয়া 3 বন্ধু ট্রাম যোগে ধর্মতলায় গেল। তথা হইতে যাতায়াতের ভাড়া করিয়া একখানি রবার দেওয়া ফেটন গাড়ি লইয়া বেলা 4টার সময় খিদিরপুরে সতীশবাবুর বাড়ি পৌঁছিল। সতীশবাবু প্রস্তুত হইয়া আপিস ঘরেই বসিয়াছিলেন। গাড়ি দাঁড়াইবা মাত্র বাহিরে আসিয়া অভ্যর্থনা করিয়া যুবক ত্রয়কে নামাইয়া লইলেন। বিমল সেখানে দাঁড়াইয়াছিল। সে ছুটিয়া উপরে খবর দিতে গেল। ইহাদিগকে লইয়া সতীশবাবু আপিস ঘরে প্রবেশ করিলেন। একখানি টেবিলের ধারে একখানি মাত্র চেয়ার, পাশে লম্বা চওড়া তক্তপোষের ওপর জাজিম বিছানো, তাহার উপর গুটি কয়েক তাকিয়া বালিশ। সতীশবাবু নিজে সেই তক্তপোষের উপর বসিয়া যুবকগণকেও তথায় বসিতে ইঙ্গিত করিলেন। বিমলও আসিয়া পিতার নিকট বসিল। বর্তমানকালের বরপণ প্রথা সম্বন্ধে সতীশবাবু আলোচনা উত্থাপন করিলেন। দেখিলেন যুবকগণের অভিমত
যে এই প্রথা একান্ত অভদ্র, নৃশংস এবং বর্বরচিত। সতীশবাবু কাহারও নাম জানিতে চাহিলেন না বটে, তবে কে কি পড়ে এবং কোথায় থাকে তাহা জিজ্ঞাসা করিলেন। বরেরা কয় ভাই, কোন কোন পরীক্ষা কোন ডিভিশনে সে পাশ করিয়াছে, তাহার স্বাস্থ্য কেমন, এই সকল সংবাদও লইলেন। কিয়ৎক্ষণ কথাবার্তার পর সতীশবাবু বলিলেন, আপনারা একটু বসুন, আমি আসছি, বলিয়া উঠিয়া গেলেন। বিমলকে লইয়া তিনি উঠিয়া গেলেই ক্ষিতীশ বলিল, বোধহয় মেয়ে আনতে গেলেন নয়? নির্মল বলিল, নিশ্চয়ই। ভাইটির চেহারা দেখে তো মনে হয় বোনটি মনোনীত হলেও হতে পারে। শচীন অনুচ্চ স্বরে হাসিয়া বলিল, মনোনীত হবার কথা বলছো? বোনটি কি কবিতা? নির্মল বলিল, দেখি তোমার ভাগ্যে কিরকম কবিতা জোটে। কয়েক মিনিট পরে ঝুমঝুম মলের আওয়াজ আসিল। যুবকত্রয় মুখ টিপিয়া হাসিতে হাসিতে পরস্পরের পানে চাহিল। সতীশবাবু কন্যা লইয়া প্রবেশ করিলেন। মনোরমা একখানি জরি পাড় খয়ের রঙের শাড়ি পরিয়াছে, গায়ে সেই রঙেরই একটি রেশমি জ্যাকেট, হাতে 4 গাছি করিয়া 8 গাছি হরতন চিড়িতন চুড়ি, মাথায় একটি পালিশপাত চিরুনি ও তাহার 2 পার্শ্বে 2টি প্রজাপতি কাঁটা। টেবিলের কাছে যে একখানি মাত্র চেয়ার ছিল, কন্যাকে সতীশবাবু তাহাতেই বসাইয়া বলিলেন, এইটি আমার মেয়ে। মেয়ে নত নেত্রে চেয়ারে বসিয়া যুবকগণকে একটি নমস্কার করিল। ইতিমধ্যে ক্ষিতীশ ও নির্মল উভয়েই আশা করিতেছে অপরজন নিশ্চয়ই মেয়েটির সঙ্গে কথা কহিবে। নির্মলকে বাং বিমূঢ় দেখিয়া শেষে ক্ষিতীশচন্দ্রই বলিল, তোমার নামটি কি? মেয়েটি চক্ষু না তুলিয়াই বলিল, মনোরমা। কি পড়ো? এখন গ্রিমস ফেয়ারি টেলস পড়ছি। যুবকগণ মনে ভাবিতেছিল, বালিকা আখ্যান মঞ্জরি, চারুপাঠ, বড়জোর সীতার বনবাস অথবা মেঘনাদ বধ পড়ে বলিবে। সুতরাং পুস্তকের নামে ও উচ্চারণের বিশুদ্ধতায় তাহারা একটু চমকিত হইল, খুশিও হইল। নির্মল এইবার কথা কহিল, জিজ্ঞাসা করিল, তুমি কোন স্কুলে পড়ো? স্কুলে পড়ি না, বাবার কাছে পড়ি। বাংলা কত দূর পড়েছ? সতীশবাবু বলিলেন, বাংলা সমস্ত ভালো ভালো বইও পড়েছে। নির্মল মনোরমার দিকে চাহিয়া বলিল, রবিবাবুর কাব্য পড়েছ? পড়েছি। কোনো কবিতা মুখস্থ বলতে পারো? মনোরমা অবনত মুখে ঈষৎ হাস্য করিল। তাহার পিতা বলিলেন, রবিবাবুর অনেক কবিতাই ওর মুখস্থ। বলো তো মা, একটা এদের শুনিয়ে দাও। মনোরমা মৃদুস্বরে গলা ঝাড়িয়া ধীরে ধীরে বলিতে লাগিল, একদা পুলকে প্রভাত আলোকে গাহিছে পাখি, হইতে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত আবৃত্তি করিয়া তবে নীরব হইল। ক্ষিতীশ বলিল, বাহ, সুন্দর, লেখাপড়া তো বেশ ভালোই দেখছি। আচ্ছা, আরও একটা কথা জিজ্ঞাসা করি, রান্নাবান্না কিছু শেখা হয়েছে কি?
মনোরমা মস্তক সংকেতে জানাইল যে তাহাও হইয়াছে। সতীশবাবু বলিলেন, সে বিষয়েও আমার মেয়ের খুঁত পাবেন না। ঘরের কাজকর্ম, রান্না বান্না সবই মা আমার শিখে নিয়েছেন। দুদিন বামুন পালালে বাজারের খাবার আনতে হবে না। মোটামুটি ডাল ভাত তরকারি রেঁধে বাড়ির সবাইকে খাইয়ে দিতে পারবেন। ক্ষিতীশ বলিল, বেশ বেশ, এইটি শুনে সবচেয়ে খুশি হলাম সতীশবাবু। নির্মল, তুমি রাগ করো না ভাই। রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করতে পারার চেয়ে অসময়ে বাড়ির লোকের উপবাস নিবারণ করতে পারা অল্প বাহাদুরি নয়। এ কথা শুনিয়া সকলেই হাসিতে লাগিলেন। সতীশবাবু বলিলেন, তাহা ঠিক। আর কিছু যদি জিজ্ঞাসা করতে চান করুন। ক্ষিতীশ বলিল, না, আর কিছু জিজ্ঞাসা করতে হবে না। দেখে শুনে আমরা খুবই খুশি হয়েছি সতীশবাবু। আর এখন একে কষ্ট দেব না। আচ্ছা, একটু বসুন তবে, বলিয়া সতীশবাবু কন্যা লইয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। সতীশবাবু অদৃশ্য হইবা মাত্র ক্ষিতীশ শচীনকে এক ঠেলা দিয়া বলিল, কিরে, পছন্দ হলো? শচীন বলিল, তোমাদের কি মত তাই আগে শুনি। আমার তো ভালোই লাগলো। নির্মল ওষ্ঠ কুঞ্চিত করিয়া বলিল, মেয়েটি সুন্দরী, তবে পরী বলা যায় না। শচীন বলিল, আমার বেশ লাগলো। পরী ফরিতে আমার দরকার নেই ভাই। ক্ষিতীশ হাসিয়া বলিল, কিরে, সত্যি বলছিস? খুব সত্যি। নির্মল, তুমি কোনো গোলমাল তুলো না ভাই। একেই আমি বিয়ে করব। নির্মল বলিল, পরী না হোক, মেয়েটি সুন্দরী, এ কথা তো আগেই বলেছি। একেবারে সংস্কৃতে যাকে বলে গৌরী। তা একে তুমি বিয়ে করতেই পারো শচীন। শচীন বলিল, ইচ্ছে তো তাই, কপালে এখন ফসকে না যায় সেইটি তোমরা দেখো দাদা। এদিকে অন্তঃপুরে সরমা স্বামীকে দেখিবা মাত্র জিজ্ঞাসা করিলেন, কি বুঝলে? পছন্দ হলো? কি কি সব জিজ্ঞাসা করলে? সতীশবাবু হাসিয়া বলিলেন, খুবই জেরা করেছে, যেন এক একটি কৌশলী বসে গেছেন। কেবল একটি ছেলে ছিল নিতান্ত ভালো মানুষ, আর দুটো জ্যেষ্ঠ তাঁত। পছন্দ তো হয়েছে বলেই মনে হলো। জল টল খাবার ঠিক আছে তো? আছে, পাশের ঘরে সব সাজিয়ে রেখেছি, নিয়ে এসো তাদের। জলযোগান্তে গাড়িতে উঠিবার সময় ক্ষিতীশ বলিল, সতীশবাবু, 1 মিনিট একটা কথা আছে, একটু এই দিকে আসুন। সতীশবাবু বলিলেন, রাস্তায় কেন, ঘরেই আসুন তাহলে। ওরা গাড়িতে বসুন একটু। বৈঠকখানা ঘরে আসিয়া ক্ষিতীশ চুপি চুপি বলিল, মেয়ে বরের পছন্দ হয়েছে? সতীশবাবু বিস্মিত হইয়া বলিলেন, হয়েছে? কি করে জানলেন? ক্ষিতীশ হাসিয়া বলিল, ওই যিনি চুপচাপ বসেছিলেন তিনিই বর। ওর বাপের ঠিকানাটা এই নিন, তাকে আপনি চিঠি লিখুন। তবে আমরা যে ঘটকি পাঠিয়েছিলাম, দেখতে এসেছি, এইসব কথাগুলো গোপন রাখবেন। আপনি যে কারো কাছে খবর পেয়েছেন যে অমুক বাবুর বিয়ের যোগ্যী ছেলে আছে, সে কলকাতায় পড়ে, এই খবর পেয়েই যেন আপনি লিখেছেন, বুঝলেন? সতীশবাবু বলিলেন, আচ্ছা বাবাজি, চিঠি আমি কালই লিখব।
আর এসব কথা প্রকাশও করব না। কিন্তু সাবজজবাবু যদি অনেক টাকা হেঁকে বসেন তাহলে কি হবে? আমি ওকালতি করি বটে, কিন্তু অবস্থা তো দেখতেই পাচ্ছ, কোনো রকমে দিন গুজরান করি। বেশি টাকা আমি কোথায় পাব? ক্ষিতি শুনিয়া বলিল, সেজন্য আপনি ভাববেন না, সে ঠিক করে নেওয়া যাবে ক্ষণ। শচীনের বাপ মহেন্দ্রবাবুকে আমি ছেলেবেলা থেকে দেখছি কি না, একজন উঁচু দরের লোক তিনি। জ্যাঠাইমাও খুব ভালো। এ বিয়ে যাতে হয় সে আমরা করব, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কাছে আর গোপন করে কি হবে? আপনার মেয়েকে আমাদের শচীনের ভারী পছন্দ হয়েছে। আচ্ছা, আমি কালই চিঠি লিখব বলিয়া সতীশবাবু বাহিরে আসিয়া ক্ষিতীশকে গাড়িতে তুলিয়া দিলেন। নিতান্ত ভালো মানুষ ছেলেটির প্রতি পূর্বে তিনি ততটা নজর করেন নাই, এইবার উত্তম রূপে তাহাকে দেখিতে লাগিলেন। সতীশবাবুর তীক্ষ্ণ দৃষ্টি নিজের প্রতি স্থাপিত জানিয়া বিব্রত হইয়া শচীন্দ্র মাথা হেঁট করিল। কাল ব্যয় না করিয়া সেই রাত্রেই সতীশবাবু বরের পিতাকে পত্র লিখিতে বসিলেন। শচীনকে তাহারও ভারী পছন্দ হইয়াছে। ছেলেটি যেমন শান্ত শিষ্ট, দেখিতেও তেমনি সুশ্রী স্বাস্থ্যবান। সরমা বলিতে লাগিলেন, এমন পাত্রটি মনোর ভাগ্যে কি হবে গো? চতুর্থ দিনে মুঙ্গের হইতে পত্রোত্তর আসিল। সাবজজ মহেন্দ্র ঘোষ মহাশয় লিখিয়াছেন, এই মাঘ মাসেই শচীন বাবা জীবনের বিবাহ দেওয়া আমার সহধর্মিনীর বিশেষ ইচ্ছা। কারণ আগামী বছর বাবা জীবনের এক্সামিনেশনের তাড়া আছে এবং এক্সামিন শেষ হইলে তাহার জোড়া বৎসর পড়িবে। কিন্তু প্রথমে মেয়েটিকে দেখা আবশ্যক। দুই একজন বন্ধু সমভিব্যাহারে গিয়া আপনার কন্যাটিকে দেখিয়া আসিবার জন্য বাবা জীবনকে অদ্য পত্র লিখিলাম। মেয়েটি যদি পছন্দ হয় এবং অন্যান্য বিষয়েও যদি মনোপুত হয়, তবে মাঘ মাসেই বিবাহ হইতে পারিবে। পত্র পড়িয়া সরমা হাসিয়া বলিলেন, বাবা জীবন যে রাম না হতেই রামায়ণ সেরে বসে আছেন তা তো কর্তার খবর নেই। অন্যান্য বিষয়টা কি গো? সতীশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওই অন্যান্য বিষয় নিয়েই তো যত গোল। পত্র লিখিয়া রবিবারে শচীন ও ক্ষিতীশকে সতীশবাবু নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন। তাহারা আসিলে চিঠি দেখাইলেন। ক্ষিতীশ বলিল, মেয়েটিকে আরো একবার তাহলে দেখান, দেখে এইখানে বসেই চিঠি লিখে দিচ্ছি। সতীশবাবু অন্দরে গেলেন। গৃহিণী আপত্তি করিতে লাগিলেন, এই স্নান সেরেছে, এখনো চুল শুকোয়নি, বাঁধা হয়নি, এখন দেখাবো কি করে? সতীশ ফিরিয়া আসিয়া ইহাদিগকে বলিলেন, তোমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নাও, ও বেলা দেখো ক্ষণ। ক্ষিতীশ বলিল, আগে সে কি হয়, 1 ঘন্টার বেশি তো আমরা থাকতে পারবো না। কেন, এখন দেখাতে বাধা কি? সতীশবাবু গুঁইগাঁই করিয়া অবশেষে বাধা কি তাহা প্রকাশ করিলেন। শুনিয়া ক্ষিতীশ হাসিয়া উঠিল, বলিল, নেই বা চুল বাঁধা হলো, তাতে হয়েছে কি? আপনিও যেমন, ওসব ফর্মালিটি আমরা মানি টানি নে। নিয়ে আসুন, জাস্ট অ্যাজ শি ইজ। আসল কথা কি জানেন সতীশবাবু, জ্যাঠামশাইকে এই যে চিঠি লিখব, আসিলাম দেখিলাম, এই কথাগুলা মিথ্যা না হয়ে যায়। সতীশবাবু মনে মনে বলিলেন, জ্যেষ্ঠ তাত।
প্রকাশ্যে বলিলেন, আচ্ছা বসুন, নিয়ে আসি। সতীশবাবু যাইবা মাত্র ক্ষিতীশ তাহার বন্ধুকে ঠেলিয়া বলিল, আরো একবার তোর দেখবার জন্য মরছিলি দম ফেটে, কেমন ফাঁকি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোকে, দে হতভাগা, সন্দেশ খাইয়ে দে। মেয়ে দেখা হইল। আহারের পরে সেইখানে বসিয়াই ক্ষিতীশ মুঙ্গেরে পত্র লিখিয়া বন্ধুসহ বিদায় গ্রহণ করিল। চতুর্থ দিনে আবার মুঙ্গের হইতে পত্র আসিল। সাবজজবাবু লিখিয়াছেন, মেয়ে পছন্দ হইয়াছে, এখন অন্যান্য বিষয় স্থির হওয়াও আবশ্যক। সতীশবাবু যদি আগামী শনিবার লুপ মেলে রওনা হইয়া মুঙ্গেরে একবার পদধূলি দেন, তবে রবিবার সেসব কথা আলোচনা করিয়া ওই দিনই বৈকালের ট্রেনে তথা হইতে আবার তিনি ফিরিতে পারিবেন। মনে মনে দুর্গা নাম জপ করিতে করিতে সতীশবাবু মুঙ্গের যাত্রা করিলেন। সোমবার প্রাতে সতীশবাবু যখন মুঙ্গের হইতে বাড়ি ফিরিলেন, তখন তাহার মুখ শুষ্ক, চক্ষু বসিয়া গিয়াছে, এবং তাহা কেবল গাড়ির কষ্টের জন্যই নহে। অনেক কাকতি মিনতি ও কষা মাজা করিয়া দর দাঁড়াইয়াছে। অলঙ্কার ও বরাভরণ প্রভৃতি 2000 টাকার এবং 501 টাকা নগদ। নিজেদের খরচের জন্য অন্তত 500 টাকা ধরিয়া রাখিতে হয়, সুতরাং একুনে 3000। সরমা শুনিয়া বলিলেন, তা আজকালের বাজারে এর কমে অমন ঘর বর আর কোথায় পাওয়া যাবে? সতীশবাবু বলিলেন, বলেছি বাড়ি গিয়ে পরামর্শ করে যেমন হয় আপনাকে জানাবো। তিনি বললেন বেশি দেরি করবেন না, আরো 2-1 জায়গায় নাকি কথাবার্তা হচ্ছে, মাঘ মাসে শুভকর্মটি শেষ করতে চাই। 2-3 দিন ধরিয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক পরামর্শ হইল। সরমার পিতা মৃত্যুকালে তাহাকে 500 টাকার একখানি কোম্পানির কাগজ দিয়াছিলেন, সেখানে আছে। অলঙ্কার যাহা আছে তাহা বেচিলে 1000-1.5 টাকা হইতে পারে, বাকি থাকে 1000 টাকা। তা এত বন্ধু বান্ধব রহিয়াছে, 1000 খানিক টাকা ঋণ সংগ্রহ করা কি অসম্ভব হইবে? সতীশ বলিলেন, এতদিনে একখানি গহনা তোমায় দিতে পারলাম না, যা 2-4 খানা আছে তাও বেচে ফেলব। সরমা বলিলেন, তা হোক, তুমি বেঁচে থাকলে আমার এমন গয়না অনেক হবে। আমার 5টা নয় 7টা নয়, ওই একটি মেয়ে, মনের মতন পাত্রটি যদি পাওয়াই গেল, তবে তাকে হাত ছাড়া করে কাজ নেই। তুমি চিঠি লিখে দাও যে ওইতেই আমরা রাজি। এদিকে টাকার চেষ্টায় থাকো, মাঘ মাসে বিয়ে, এখনো তো দেরি আছে। সতীশবাবু সেই রূপী পত্র লিখিয়া দিলেন। মহেন্দ্রবাবু উত্তর দিলেন, সম্মুখে বড়দিনের ছুটি, সেই ছুটির সহিত যোগ করিয়া তিনি আরো 1 মাস ছুটির জন্য আবেদন করিয়াছেন। সপরিবারে তিনি কলিকাতায় পৌঁছিলে বিবাহের দিন স্থির, পাকা দেখা প্রভৃতি হইবে। বাড়ি ভাড়া করিবার জন্য পুত্রকে পত্র লিখিলেন। কয়েকদিন ধরিয়া বন্ধু বান্ধবদের নিকট অনেক হাঁটাহাঁটি করিয়া মাত্র 200 টাকা ঋণ সংগ্রহ হইল। এখনো বিস্তর বাকি। উপকার করিতে পারে এমতো বন্ধুবান্ধব কলিকাতায় আর কেহ নাই। এখন একমাত্র ভরসা হেমন্ত দাদা। তিনি সতীশের মামাতো ভাই, বর্ধমানে ওকালতি করেন, উপার্জনও মন্দ নহে।
গুজব তিনি নাকি 20,000 টাকা জমাইয়াছেন। একটু কৃতজ্ঞতার দাবিও ছিল। সতীশের পিতাই তাহাকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন। সতীশবাবু নিজের দায় জানাইয়া তাহাকে পত্র লিখিলেন। টাকাটা পাইলে মাসে মাসে 25 টাকা হিসাবে 3 বৎসরের মধ্যে উহা পরিশোধ করিয়া দিতে পারিবেন এমন আভাসও দিলেন। হেমন্তবাবু লিখিলেন, বড়দিনের বন্ধের মধ্যে একদিন আসিও, কতদূর কি করিতে পারি দেখি, তবে আমারও সময় ভালো যাইতেছে না। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই এখন কন্যা বিবাহের জল্পনা কল্পনা চলে। মহেন্দ্রবাবু গহনার ফর্দ যাহা দিয়াছেন তাহার 2খানি মাত্র গৃহিণীর অলঙ্কারের অনুরূপ, তবে সেগুলি কোনে গহনা নহে, ওজনে অপেক্ষাকৃত ভারী। গৃহিণী বলিলেন, তা হোক, ও আর ভেঙে কাজ নেই, রং করিয়ে নিলেই নতুনের মতো দেখাবে। 2 ভরি বেশি আছে, তা থাকুক, পরকে তো দিচ্ছি নে, নিজের মেয়ে জামাইকেই তো দিচ্ছি। বাকিগুলি ভাঙিতে হইবে। বিবাহের দিন 15 আগে পাইলেই সময় মতো সে সমস্তই ঠিক করিয়া দিতে পারিবে। আবার দেশ হইতে আত্মীয় স্বজনের মধ্যে কাহাকে কাহাকে আনিতে হইবে, সে পরামর্শও চলিতেছে। দেখিতে দেখিতে বড়দিনের ছুটি আসিয়া পড়িল। ক্ষিতি শীতিমধ্যে একদিন আসিয়াছিল। সে বলিল, জ্যাঠা মহাশয়ের আদেশ অনুসারে 2 মাসের জন্য বউবাজারে তাহার জন্য বাড়ি ভাড়া করা হইয়াছে। যেদিন কাছারি বন্ধ হইল তাহার পরদিনই সতীশবাবু অর্থ সংগ্রহ করিতে বর্ধমান যাত্রা করিলেন। গিয়া দেখিলেন হেমন্ত দাদার মনটা কিছুটা ভার ভার। জিজ্ঞাসা করিলেন, দাদা, আমার টাকাটা ঠিক আছে তো? হেমন্তবাবু বলিলেন, ঠিক আর আছে কই, আমার হাতে তো নেই, থাকলে কোনো কথাই ছিল না। রোজগারপত্র বড়ই মন্দা হয়ে পড়েছে, বছর বছর খরচ যেমন বাড়ছে, আয়ও তেমনই কমছে, কাজকর্ম ভয়ানক ডল, তার ওপর আবার উকিলের সংখ্যা বর্ধমানে এত বর্ধমান যে রাস্তার একটা লাঠি মারলে 3টে উকিল মরে যায়। রাস্তায় বেরিয়ে দেখো, উকিল থাকে না এমন 10খানা বাড়ি উপরই পাবে না। একধার থেকে তক্তা ঝুলছে, শ্রী অমুক চন্দ্র অমুক, উকিল, জজ কোর্ট। মফস্বল বারের সেদিন আর নেই রে ভাই, এখন পেট চলা দুষ্কর, তার উপর গাড়ি ঘোড়া কিনে আরো বিপন্ন হয়েছি। আমি গিয়ে দেখগে, বড় বড় নামজাদা সব উকিল বার লাইব্রেরিতে বসে হাই তুলছে আর গুড়ুক ফুঁকছে। এই বক্তৃতা শুনিয়া সতীশচন্দ্রের বুক দমিয়া গেল। দাদা 20,000 টাকা জমাইয়াছেন, এ কথা 2 বৎসর পূর্বে তিনি শুনিয়াছিলেন। সুতরাং টাকা নাই ইহা একটা অছিলা মাত্র। টাকা যথেষ্টই আছে, দিবার যদি ইচ্ছা না থাকে তবে সে স্বতন্ত্র কথা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তবে দাদা, আমার উপায় কি হবে? 12 বছরের মেয়ে গলায় বেঁধে কি আমি ডুবব? হেমন্ত বলিলেন, 2-1 বন্ধুকে বলে রেখেছি, টাকাটা তাদের কাছে ধার পেলেও পাওয়া যেতে পারে। কতকটা সেই ভরসাতেই তোমাকে আসতে বলেছিলাম। বৈকালে বেরুবো একবার। এখন বেলা হলো, স্নান টান করে ফেলো গে ভায়া। বেলা 3:30টার সময় গাড়ি জোতাইয়া হেমন্তবাবু বাহির হইলেন।
যে সকল হাকিম ছুটিতে কোথাও যান নাই, বর্ধমানেই আছেন, তাহাদের বাসায় গিয়া নানা খোশ গল্প ও চাটুবাক্যে তাহাদিগকে সন্তোষ বিধান করিয়া সন্ধ্যাকালে বাড়ি ফিরিলেন। সতীশ তীর্থের কাকের মতো আশায় বুক বাঁধিয়া অপেক্ষা করিতেছিলেন। হেমন্ত মুখখানিকে নিতান্ত বিষণ্ণ করিয়া মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, কোথাও সুবিধা হলো না। তারা বললে, হ্যাঁ আপনাকে বলেছিলাম বটে, কিন্তু বড়ই টানাটানি, 2-4 মাস পরে বরং হতে পারে। চেষ্টা তো করলাম, কি করি বলো ভায়া। আমি বলি কি, কলকাতাতেই বরং আরো একবার চেষ্টা করে দেখো গে। রাত্রি 9:27 প্যাসেঞ্জারে সতীশবাবুর কলিকাতা ফিরিবার কথা। একটা দিন থাকিবার জন্য হেমন্তবাবু অনুরোধ করিলেন, কিন্তু সতীশবাবু তাহাতে সম্মত হইলেন না। আহারের জন্য আসনে বসিলেন মাত্র, 2 লুচি খাইয়াই তাহার ক্ষুধা ফুরাইয়া গেল। সতীশের পুত্রকন্যার জন্য হেমন্তবাবু 1 হাঁড়ি মিহিদানা আনাইয়া রাখিয়াছিলেন। তাহাই লইয়া 9টার পূর্বেই হেমন্তবাবুর গাড়িতেই তিনি স্টেশনে রওনা হইলেন। আকাশে মেঘ করিয়াছে, বাতাস বহিতেছে, শীতটাও আজ বেশ কনকনে। ট্রেন ছাড়িল। মধ্যম শ্রেণীর একখানি বেঞ্চির কোণে বসিয়া জুতা খুলিয়া পা তুলিয়া পায়ে শাল ঢাকা দিয়া সতীশবাবু চিন্তা করিতে লাগিলেন। বড় আশা করিয়াই তিনি হেমন্ত দাদার নিকটে আসিয়াছিলেন। সেই আশা ভঙ্গ হওয়ায় তাহার বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। মনোরমা জন্মিয়া অবধি তাহার স্বাদ ছিল একটি সুশিক্ষিত সচ্চরিত্র অবস্থাপন্ন পাত্রে তাহাকে অর্পণ করিবেন। সে স্বাদ আর পূর্ণ হইল না। এ বিবাহ তো ভাঙিয়াই দিতে হইবে। 1,000 টাকায় হয় এমন একটি পাত্রের সন্ধান করিতে হইবে। সে পাত্র যে আবার কেমন হইবে তাহা মনোরমার অদৃষ্ট বিধাতাই জানেন। বাড়ি ফিরিলে এই বিফলতার সংবাদ যখন তাহার স্ত্রী শুনিবে, তখন তাহার মুখখানি কেমন হইয়া যাইবে ভাবিতে ভাবিতে সতীশবাবুর চোখের কোণে জল আসিল। সেই সে যে সুপাত্রটির জন্য নিজের সর্বস্ব খোয়াইতেও প্রস্তুত হইয়াছিল, কিন্তু এমনই অদৃষ্টের বিড়ম্বনা, তাহাতেও কোনো ফল হইল না। নৈশ অন্ধকার ভেদ করিয়া ট্রেন ছুটিয়াছে। হাওড়া পৌঁছিতে রাত্রি 1:45। আরোহীগণ যাহারা শয়নের স্থান পাইয়াছে তাহারা ঘুমাইতেছে, বাকি লোক বসিয়া বসিয়া ঢুলিতেছে। শীতের জন্য কামরার সমস্ত জানালাগুলি রুদ্ধ। কোনো একটা স্টেশনে সতীশবাবুর বেঞ্চিটা খালি হইয়া গেল। সুযোগ বুঝিয়া চামড়ার ব্যাগটি মাথায় দিয়া তিনি শুইয়া পড়িলেন। শুইয়া শুইয়া নিজের অবস্থা চিন্তা করিতে লাগিলেন। ক্রমে অল্পে অল্পে তাহার নিদ্রাকর্ষণ হইল। যখন ঘুম ভাঙিল তখন দেখিলেন গাড়ি হাওড়া স্টেশনে দাঁড়াইয়া আছে, অপর সকলে নামিয়া গিয়াছে। উঠিয়া ব্যাগ ও ছড়িটি হাতে করিয়া ধীরে ধীরে তিনি নামিলেন। সীতাভোগ ও মিহিদানার হাড়ি 2টা কুলির হাতে দিয়া প্ল্যাটফর্ম অতিক্রম করিয়া ঠিকা গাড়ি দাঁড়াইবার স্থানে গিয়া দেখিলেন 2খানি গাড়ি মাত্র দাঁড়াইয়া আছে। অনেক দরদস্তুরের পরে 1.5 টাকায় একখানি গাড়ি ভাড়া করিয়া গৃহাভিমুখে রওনা হইলেন। বাড়ি পৌঁছিতে 2টা বাজিল। বৈঠকখানায় ভৃত্য রামটহল শুইয়া থাকে। ডাকাডাকিতে সে উঠিয়া দরজা খুলিয়া দিল। সতীশবাবু বলিলেন,
গাড়ির মধ্যে দুটো হাঁড়ি আছে, আর ছড়িটা নিয়ে আয় তো। আর এই নে, ভাড়াটা দিস। বলিয়া তিনি আপিস ঘরে প্রবেশ করিয়া বাতি জ্বালিলেন। কি প্রয়োজন ছিল? আপিস ঘরের কাজটুকু সারিয়া ব্যাগ হস্তে সতীশবাবু উপরে উঠিয়া গেলেন। নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন সরমা দাঁড়াইয়া আছে। টেবিলের উপর আলো জ্বলিতেছে। সরমা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করিলেন, কি পেলে? সতীশ বিষাদের হাসি হাসিয়া বলিলেন, পেলাম ওই সীতাভোগ আর মিহিদানা। বলিয়া তিনি মেঝের উপর রক্ষিত হাঁড়ি দুইটি দেখাইয়া দিলেন। আর টাকা? টাকা পাইনি। সরমা হাসিয়া বলিলেন, যাও যাও, ঠাট্টা করতে হবে না। টাকা পেয়েছ? এই যে বাক্সতে টাকা, বলা হচ্ছে পাইনি। বলিয়া সরমা টেবিলের উপরে একটি বাক্স দেখাইলেন। সতীশ দেখিলেন সবুজ বনাতের ঘেরাটোপ ঢাকা একটি বৃহৎ ক্যাশ বাক্স। জিজ্ঞাসা করিলেন, এ কার বাক্স? সরমা বলিলেন, নাও নাও, রঙ্গরস রাখো। নিজে নিয়ে এলেন, আবার জিজ্ঞাসা করছেন কার বাক্স। সব টাকা পেয়েছ তো? সতীশ বাক্সটির ঘেরাটোপ মুক্ত করিয়া বলিলেন, আমি কখন এ বাক্স নিয়ে এলাম? পাগল নাকি? সরমা ইহাতে বিস্মিত হইলেন। বলিলেন, তুমি আনোনি? কি বলছো গো? এই তো এক্ষুনি রামটহল তোমার ছড়ি হাঁড়ি দুটো আর এই বাক্সটা রেখে গেল। সতীশ অবাক হইয়া বলিলেন, রামটহল এনে রেখে গেল? কোথায় পেলে সে? আমি এ বাক্স তো কখনো চোখেও দেখিনি। ডাকো দেখিনি রামটহলকে। আচ্ছা, আমি ডাকছি। বলিয়া তিনি বাহিরে গিয়া ডাকিতে লাগিলেন, রামটহল, ও রামটহল। রামটহল আসিলে জিজ্ঞাসা করিলেন, গাড়ি থেকে তুই কি কি নামিয়েছিস রে? রামটহল বলিল, হাঁড়ি দুটো, ছড়ি আর এই বাক্স। নিচে হাঁড়ি দুটো ছিল, উপরে ঘোড়ার দিকে সেই বসবার জায়গায় বাক্সটা ছিল। আমি তো লণ্ঠন নিয়ে বেশ করে ভিতরে দেখেছি বাবু, আর তো কিছু ছিল না। আচ্ছা, যা। সতীশ চিন্তায় পড়িলেন। রামটহল চলিয়া গেলে স্বামী স্ত্রী পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলেন। সতীশবাবু বাক্সটি তুলিয়া দেখিলেন উহা বিলক্ষণ ভারী, ভিতরে ঝমঝম করিতেছে। বলিলেন, এ নিশ্চয়ই কেউ ঘোড়ার গাড়িতে ফেলে গিয়েছিল, কোচম্যানও জানতে পারেনি। এখন উপায়? সরমা নির্বাক বিস্ময়ে একবার স্বামীর মুখপানে একবার বাক্স পানে চাহিতে লাগিলেন। সতীশ বলিলেন, কার বাক্স জানাই বা যাবে কি করে? খুলতে পারলে হয়তো কিছু সন্ধান পাওয়া যেত। কোনো চিঠিপত্র কাগজ টাগজ যদি ভিতরে থাকে। কি করে খুলবে? খুলবে কি না পুলিশে গিয়ে জমা দিয়ে আসবো? সরমা বলিলেন, পুলিশে জমা দিয়ে কি হবে? তারা কি আর যার জিনিস তাকে খুঁজতে যাবে? মাঝে থেকে নিজেরাই গাপ করে ফেলবে। অত টাকা মিছামিছি পুলিশের পেটে যায় কেন? তা ঠিক, পুলিশের পেটেই বা যায় কেন? চাবির রিংটা দাও দেখি। বলিতে বলিতে সতীশবাবু দ্বার বন্ধ করিলেন। সরলা আঁচল হইতে চাবির গোছা খুলিতে খুলিতে বলিলেন,
আমাদের চাবি দিয়ে খুলবে কি? আরে দেখাই যাক না। তেমন দামি বিলিতি বাক্স এ নয়, সাধারণ জিনিস। বলিয়া সতীশবাবু স্ত্রীর হস্ত হইতে চাবিগুলি লইয়া একটা বাছিয়া কলে পরাইতে চেষ্টা করিলেন। সেটা লাগিল না। আরও একটা, আবার একটা। তৃতীয় চাবিতে কল ঘুরিয়া গেল। কম্পিত হস্তে সতীশবাবু বাক্স খুলিলেন। উপরের ডালায় কতগুলি স্বর্ণালঙ্কার সেই ক্ষীণ বাতির আলোকেও ঝকমক করিয়া উঠিল। ডালাটি নামাইয়া দেখিলেন বাক্সের খোলাটিও নানাবিধ স্বর্ণাভরণে পরিপূর্ণ। হার, বাজু, ফুল কাঁটা, চিরুনি, নথ, নেকলেস, ব্রেসলেট, টায়রা প্রভৃতি নানাবিধ অলঙ্কার, কোনো কোনো রকম আবার 2-3টা করিয়া। দেখিয়া সরমার শ্বাস রোধ হইবার উপক্রম হইল। সতীশবাবু একে একে অলঙ্কারগুলি বাক্স হইতে বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন। আতিপাতি করিয়া খুঁজিলেন, কোথাও প্রকৃত অধিকারীর নামগন্ধ নাই। তখন তিনি বাম হস্তে কপাল টিপিয়া চেয়ারে বসিয়া পড়িলেন। সরমা গহনাগুলি একটি একটি করিয়া তুলিয়া আলোকে ধরিয়া দেখিতে লাগিলেন। হাতে নাড়িয়া নাড়িয়া কোনটি কয় ভরির তাহা অনুমান করিতে লাগিলেন। বলিলেন, আহা, কার গহনা! হায় হায়, এ কি অল্প গয়না! 4-5 হাজার টাকার কম তো নয়। ওগো দেখো, 1 ছড়া গিনি গাঁথা হার। এসব কি বাঙালির না মাড়োয়ারির? বাঙালির মেয়ে গিনি গাঁথা হার পরে নাকি গো? 5 মিনিট এইরূপে কাটিলে সতীশবাবু বলিলেন, আমায় 1 গ্লাস জল দাও তো। সরমা তখন বাক্স বন্ধ করিয়া স্বামীকে 1 গ্লাস জল আনিয়া দিলেন। তিনি জল পান করিলে তাহার হাত হইতে গ্লাস লইয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তুমি বর্ধমানে যখন শুনলে যে টাকা পাওয়া যাবে না, তখন তুমি কি করলে? কি আর করব, স্টেশনে এসে ট্রেনে উঠলাম। তোমার মনে কি হচ্ছিল তখন? কন্যা দায় থেকে কি করে উদ্ধার হব তাই তো ভাবছিলাম, আর নিজের অদৃষ্টকে ধিক্কার দিচ্ছিলাম। বলি, আর কিছু ভেবেছিলে? আর কি? ভগবানকে ডেকেছিলে কি? তা ডেকেছিলাম বই কি। সরমা তখন উচ্ছ্বসিত স্বরে বলিলেন, তবে আর সন্দেহ নেই, এ কারু বাক্স নয়, কেউ ফেলে যায়নি। তোমার মেয়ের বিয়ের জন্য ভগবানই তোমাকে দিয়েছেন। সরমার কথার স্বরে সতীশবাবুর মনে হইল কাব্য রচনা হিসেবে এ কথা সে বলিতেছে না, নিজের মনের সংশয় লেশহীন দৃঢ় বিশ্বাসের কথাই সে ব্যক্ত করিতেছে। স্ত্রীর এই নির্বোধ সরল বিশ্বাসে সতীশের মুখে হাসির রেখা ফুটিয়া উঠিল। সুরমা বলিলেন, কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? সতীশ একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, আচ্ছা, সে কথা ভেবে চিনতে পরে দেখা যাবে। বাক্স এখন তুলে ফেলো, রাত প্রায় শেষ হয়ে এলো যে, এখন শোয়া যাক, চলো। সরমা আলমারি খুলিয়া বাক্সটি অনেকগুলি কাপড়ের অন্তরালে লুকাইয়া রাখিল। সে রাত্রি স্বামী স্ত্রী কেহই মুহূর্তের জন্য চোখের পাতা বুঝিতে পারিলেন না। পরদিন সতীশবাবুর আর অন্য চিন্তা রহিল না।
গহনার বাক্সটি সম্বন্ধে কি করিবেন ইহাই ভাবিতে ভাবিতে দিন শেষ হইয়া গেল। রাত্রে আহারাদির পর পুত্রকন্যাকে শয়ন করাইয়া সরমা স্বামীর নিকট আসিয়া বলিলেন, তা তুমিও তো ভাবছ কেন? ভেবে ভেবে যে একটা ব্যারাম জন্মে যাবে। সতীশ বলিলেন, ভাবছি কি আর সাধে? এমন প্রলোভনে ঈশ্বর আমায় কেন ফেললেন তা বুঝতে পারছি না। সরমা বলিলেন, ওই দেখো, ঈশ্বর মানবে অথচ তার দয়া মানবে না। ঈশ্বর তোমার বিপদ দেখেই তোমাকে ওই গহনার বাক্স দিয়েছেন। এ কথা তুমি বিশ্বাস করতে পারছো না কেন? সে রাত্রেও কিছুই মীমাংসা হইল না। পরদিন প্রাতে উঠিয়া নির্মলকে সতীশবাবু চৌমাথা হইতে কয়েকখানি ইংরাজি দৈনিক সংবাদপত্র কিনিয়া আনিতে বলিলেন। প্রত্যেকখানি পুঙ্খানুপুঙ্খরূপে অন্বেষণ করিলেন। গহনা হারানোর কথা সংবাদ স্তম্ভে কোথাও পাইলেন না। কেহ সে সম্বন্ধে কোনো বিজ্ঞাপনও দেন নাই। এইভাবে আরো 2 দিন কাটিল। এই 2 দিনও সতীশবাবু সংবাদপত্র অন্বেষণে ব্যাপৃত রহিলেন, কিন্তু কেহই গহনার বাক্স হারানোর বিজ্ঞাপন দিল না। তিনি ভাবিতে লাগিলেন, অতগুলো টাকার গহনা হারালো, অথচ এই 3-4 দিনে কেউ টুঁ শব্দটি পর্যন্ত করলে না। তবে সরমা যা বলছে তাই কি সত্যি নাকি? বেলা 9টার সময় আপিস ঘরে বসিয়া গালে হাত দিয়া সতীশবাবু খবরের কাগজ দেখিতেছিলেন। এমন সময় ক্ষিতীশ আসিয়া উপস্থিত। সেই ইহাকে দেখিবা মাত্র বলিল, এ কি মশাই, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? অসুখ বিসুখ কিছু হয়েছিল নাকি? সতীশবাবু ক্ষীণ স্বরে বলিলেন, না, অসুখ কিছু হয়নি। বসো, বলো খবর কি? জ্যাঠামশাই এসেছেন। কবে এলেন? এই 3-4 দিন হলো। বউবাজারে রয়েছেন, সেইখানে তার জন্য বাড়ি ভাড়া করেছি কিনা। তিনি আমায় পাঠালেন, বললেন সতীশবাবুর সঙ্গে একবার দেখা হলে ভালো হতো। আপনার মেয়েকে তিনি একদিন এসে দেখতে চান। কবে? সাহেবদের নববর্ষের ডালি সংগ্রহ করতে তিনি এখন ব্যস্ত রয়েছেন কিনা। এই 1 জানুয়ারির পর যেদিন আপনার সুবিধা হবে সেই দিনই তিনি মেয়ে দেখতে আসতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে তার সঙ্গে দেখা করতে যান তবে সেদিনটাও অমনি স্থির করে আসবেন। সতীশবাবু রাস্তার দিকে শূন্য দৃষ্টিতে কয়েক মুহূর্ত চাহিয়া থাকিয়া সজল নেত্রে ক্ষিতীশের পানে ফিরিয়া বলিলেন, বাবাজি, এ বিবাহ হবে না। ক্ষিতীশ অতিমাত্রায় বিস্মিত হইয়া বলিয়া উঠিল, কেন? মহেন্দ্রবাবু যা চেয়েছেন তা দেওয়া আমার সাধ্য হবে না। কেন? এমন বেশি কিছু তো তিনি চাননি। সতীশবাবু ধীরে ধীরে বলিলেন, ছেলের গুণের তুলনায় আজকালকার বাজারে তিনি যা চেয়েছেন তা খুবই অল্প বটে, কিন্তু সেই অল্প আমার সাধ্যের বাইরে। বলেন কি? সতীশবাবু নিরুত্তর হইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ক্ষিতীশ আবার বলিল, এ যে কেলেঙ্কারি হলো মশাই, সমস্ত ঠিকঠাক, এখন বলছেন হবে না। সতীশ বলিলেন, কি করি বলো বাবাজি, মানুষ অবস্থার দাস। এক জায়গায় কিছু টাকা পাবার আশা ছিল, সেই আশার উপর নির্ভর করে এই সম্বন্ধটি করেছিলাম, কিন্তু সেখানে নিরাশ হতে হয়েছে।
তাহলে জ্যাঠামশাইকে গিয়ে কি বলবো? বলো। তিনি যা চেয়েছিলেন তা নিতান্ত সঙ্গত হলেও আমার ক্ষমতায় কুলিয়ে উঠল না, তাই বাধ্য হয়ে আমাকে নিরস্ত হতে হলো। তিনি অন্য পাত্রীর সন্ধান করুন। ক্ষিতীশ অনেকক্ষণ বিষণ্ণ মুখে মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। শেষে বলিল, আচ্ছা সতীশবাবু, আপনি কত হলে পারেন? সতীশ অবসন্নভাবে বলিলেন, সে কথায় আর ফল কি বাবাজি? মহেন্দ্রবাবু মুঙ্গেরে আমায় বলেছিলেন, আমি এই যে দেনা পাওনার কথা বললাম, এর থেকে একটি পয়সাও কম হবে না। ক্ষিতীশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ভারী দুঃখের বিষয়। হ্যাঁ বাবাজি, দুঃখ আমারই। মহেন্দ্রবাবুকে তুমি বুঝিয়ে বলো, আমি চেষ্টা যতদূর যা করবার তা করেছিলাম, কিন্তু কিছুতেই ওই পরিমাণ টাকা আমি সংগ্রহ করে উঠতে পারলাম না। ক্ষিতীশ বলিল, তার চেয়ে সকল কথা খুলে আপনি তার নামে একখানা চিঠি লিখে দেন না কেন? সেই চিঠি তাকে আমি দেব। ঠিক বলেছ, একটু বসো তাহলে। বলিয়া সতীশবাবু উঠিয়া টেবিলের নিকট গিয়া বসিয়া পত্র লিখিতে লাগিলেন। ক্ষিতীশকে বিদায় দিয়া সতীশবাবু অন্তঃপুরে প্রবেশ করিলেন। স্ত্রীকে নিভৃতে ডাকিয়া কম্পিত স্বরে কহিলেন, আমি মনস্থির করে ফেলেছি সরমা। সরমা শঙ্কিত দৃষ্টিতে স্বামীর মুখের পানে চাহিয়া রহিলেন। সতীশ বলিতে লাগিলেন, প্রলোভনকে আমি জয় করেছি। সরমা, তোমার স্বামী গরিব কিন্তু চোর নয়। আমি এইমাত্র বিবাহ ভঙ্গ করে মহেন্দ্রবাবুকে চিঠি লিখে দিয়ে এলাম। আজই ওবেলা কলকাতায় গিয়ে আমি ইংরাজি বাংলা খবরের কাগজে কাগজে গহনার বাক্স সম্বন্ধে বিজ্ঞাপন দিয়ে আসব। সরমা বলিলেন, কেউ যদি দাবি না করে? তাহলে ও সমস্ত গহনা বিক্রি করে কোনো অনাথ আশ্রম কিংবা হাসপাতালে দান করব। আমার মেয়ের অদৃষ্টে যদি ভালো পাত্র থাকে তবে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না সরমা, তুমি নিশ্চয় জেনো। সরমা বলিলেন, আচ্ছা, সেই ভালো, তাই করো। বেলা হয়ে গেছে, এখন স্নান করে ফেলো দেখি। বিকালে বাহির হইয়া কাগজে কাগজে সতীশবাবু এই বিজ্ঞাপনটি ছাপিতে দিয়ে আসিলেন। গহনার বাক্স কুড়াইয়া পাইয়াছি। কবে কোথায় হারাইয়াছিল বাক্সের রং ও গঠন, তাহাতে কি কি গহনা আছে যিনি বলিতে পারিবেন, তাহাকে ওই বাক্স দেওয়া যাইবে। 17 নম্বর পদ্মপুকুর রোড, খিদিরপুর। দাবিদার স্বয়ং আসিয়া অনুসন্ধান করুন। উপর্যুপরি কয়েক রাত্রি অনিদ্রার পর আজ সতীশবাবু ঘুমাইয়া বাঁচিলেন। বড়দিনের ছুটি শেষ হইয়া গেল। সতীশবাবু কাছারি গিয়াছেন, বিমল স্কুলে। সরমা আহারের পর ছাদের চুল শুকাইতেছেন এবং সুপারি কাটিয়া কাটিয়া ডালাতে রাখিতেছেন। মনোরমা ঘরে বসিয়া কি পড়িতেছিল। সে হঠাৎ ছুটিয়া আসিয়া মাকে বলিল, মা, আমাদের বাড়িতে কে এসেছেন? কোথারে? ওই যে সদরে গাড়ি দাঁড়িয়ে আছে, কোচম্যান বলছে এই তো 17 নম্বর বাড়ি। একজন ঝি নেমেছে, রামটহলের সঙ্গে কি কথাবার্তা কইছে। বলিতে বলিতে নিম্ন হইতে অপরিচিত কণ্ঠস্বর শোনা গেল।
ঝি বেশধারিণী এক স্ত্রীলোক সিঁড়ি দিয়া উঠিয়া আসিয়া সরমাকে দেখিয়া বলিল, আপনি কি এ বাড়ির গিন্নি? সরমা বলিলেন, হ্যাঁ, কেন গা, কোথা থেকে আসছ? আমরা কলকাতা থেকে আসছি গো, আমাদের গিন্নিমা আপনার সঙ্গে দেখা করবেন বলে এসেছেন। সরমা দাঁড়াইয়া উঠিলেন, বলিলেন, কোথায় তিনি? আসুন না। আচ্ছা মা, নিয়ে আসি বলিয়া ঝি সিঁড়ি দিয়া নামিয়া গেল। সরমা বলিলেন, মনো, যা তো মা, তোদের পড়ার ঘরে শতরঞ্জিতে চট করে পেতে দে তো। 1 মিনিট পরে অনুমান ৪৪ বর্ষ বয়স্কা, সুবেশা কিন্তু প্রায় নিরাভরণা, স্থূলাঙ্গী কিন্তু সুন্দরী একটি মহিলা সিঁড়ি দিয়া উঠিয়া আসিলেন। সরমা অগ্রসর হইয়া বলিলেন, আসুন। মহিলাটি সেইখানে দাঁড়াইয়া হাঁপাইতে লাগিলেন। হাসিতে হাসিতে বলিলেন, আসি, কটাই বা সিঁড়ি, এই উঠতেই হাঁপিয়ে পড়েছি, শরীরে আর পদত্ব নেই, চলুন। বলিয়া তিনি সরমার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিলেন। সরমা তাহাকে শতরঞ্জে বসাইয়া নিজে নিকটে বসিলেন। মহিলাটি তখনও হাঁপাইতেছেন। একটু সুস্থ হইয়া মনোরমার দিকে চাহিয়া বলিলেন, ওটিকে? তোমার মেয়ে? ওই দেখো, তোমায় তুমি বলে ফেললাম। তা ফেললামই না হয়, কি বলো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে ছোটই হবে। তুমি বউ মানুষ, আমি গিন্নি বান্নি, তুমি বলায় কোনো দোষ আছে? সরমা হাসিয়া বলিলেন, না না, কিচ্ছু না। তোমার কত বয়স হয়েছে? 30 না 28? 88 হবে বোধ হয়। আমার বোধ হয় 32 কি 33। আচ্ছা, এর বেশি বলে মনে হয় কি? আমার প্রথম ছেলে অবিনাশ যখন কোলে হলো, তখন আমার বয়স 14। এই 14 পেরিয়ে সবে 15-এ পা দিয়েছি। সে ছেলে আমার আজ 24 বছরেরটি। এই কার্তিকেই তার জন্ম মাস গেছে। গেল বছর তার বিয়ে দিয়েছি। বউটি ডাগর সাগর কিনা, এই ভাদ্র মাসে তার একটি ছেলেও হয়েছে। বলতে নেই, তোমাদের কল্যাণে ছেলেটি হয়েছে রাজপুত্তর। এখন বাঁচে তবেই। তা অবিনাশ যখন আমার কোলে, তখন যদি আমার বয়স 15 হয়, এই তবে দেখো না হিসেব করে আমার বয়স এখন কত? 32-33-এর বেশি হবে কি? হাসি চাপিয়া রাখা সরমার পক্ষে কষ্টকর হইতেছিল। যথাসাধ্য সংযম অবলম্বন করিয়া তিনি বলিলেন, না না, এমনই কি বেশি। তা আপনি কোথা থেকে এসেছেন? বলি, হ্যাঁ গা, তোমাদের পান সাজা আছে? থাকে তো দাও না দুটো, আমি বড্ড পান খাই। আমি তো কি পান খাই, আমার মেজোজা সে বাঁকিপুরে থাকে, তার স্বামী মুনশেব, সে যা পান খায়। আমার দেওর বলে কি, পান খেয়ে খেয়েই বউ আমায় ফেল করবে। 1 ডিবে পান আমি সঙ্গে নিয়েছিলাম, গাড়িতেই ফুরিয়ে গেল। অনেকটা পথ। এই যে পান এনেছ দেখছি। ও, এ যে অনেক। আচ্ছা, দুটো খাই। এই মরেছি, জর্দার কৌটোটা বুঝি গাড়িতেই ফেলে এলাম। ঝি, যা তো মা, ছুটে গিয়ে কৌটোটা নিয়ে আয় তো। এমনই বদ অভ্যেস হয়ে গেছে, জর্দা না হলে পান আবার মুখে রোচে না।
তুমি জর্দা খাও? সরমা বলিল, না, কখনো তো খাইনি। আচ্ছা, আসুক আমার কৌটো, খেয়ে দেখো একটু। গয়া থেকে আমার স্বামী ফি মাসে ভিপি করে আনান। জর্দা টর্দা খাওয়া যদি কখনো অভ্যেস করো তো বলে রাখছি, গয়ার জর্দা আনিয়ে তবে খেও। অমন জর্দা আর কোথাও পাবে না। লখনৌ খেয়েছি, কাশি খেয়েছি, আমার তো আর খেতে বাকি নেই কিছু, কিন্তু গয়ার তুল্য জর্দা খেলাম না আজ অবধি। কেউ কেউ বলে বটে যে লখনৌয়ের জর্দা খুব ভালো। শুনো না ওসব কথা, ছাই ছাই। গয়াতে 16 টাকা সের জর্দা পাওয়া যায়, তার কাছে লখনৌয়ের 80 টাকা সের দাঁড়াতেই পারে না। এ কথা আদালতে গিয়ে জজের সামনে আমি বলতে পারি। গয়ার চামারি সার দোকান থেকে আনিও 16 টাকা সের, আমি তাই খাই। 32 টাকা সের আছে, 64 টাকাও আছে। আমাদের হলো নিত্যি খাওয়া, বুঝেছ তো? রোজ রোজ কি অত দামের জর্দা খাওয়া পোষায়? 16 টাকাই খাই। এত হিসেব করে চলি, তবু আমার স্বামী আমায় বলেন কি উড়নচণ্ডী। তার মতো কেপ্পন না হলেই মানুষ বুঝি উড়নচণ্ডী হয়? আমাকে বেহিসেবি, উড়নচণ্ডী কত কি বলেন। তা স্বামী তো গুরুজন, বলুন যা ইচ্ছে। সেজন্য কে আর তার নামে মোকদ্দমা করতে যাচ্ছে, কি বলো ভাই? হ্যাঁ, এই যে ঝি এনেছিস, দে বলিয়া কৌটা খুলিয়া কিঞ্চিত জর্দা আলগোছে মুখগহ্বরে নিক্ষেপ করিলেন। চর্বণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায় কাজ করেন? সরমা বলিলেন, আলিপুর আদালতে। কি কাজ করেন, নাজির না সেরেস্তাদার? না, নাজির সেরেস্তাদার নন, তাহলে তোমার গায়ে অনেক গহনা থাকতো। আমার স্বামী বলেন নাজির সেরেস্তাদারেরা খুব বড় লোক। তিনি হাকিম কিনা। বলেন আমার পৈতৃক আমলের জোড়া 2 শাল আছে, নিমন্ত্রণ আমন্ত্রণ হলে তাই গায়ে দিয়ে যাই। কিন্তু আমার নাজির সেরেস্তাদারেরা দেখি একদিন সবুজ শাল গায়ে দিয়ে আসে, আবার একদিন নীল শাল, একদিন বাদামি, একদিন আবার নেবু রঙের। তাদের বাপ পিতামহ কজোড়া যে শাল রেখে গেছে কে জানে। হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেলাম। তোমার স্বামী কি কাজ করেন বললে? উকিল। উকিল? ও, তা বেশ। উকিল কাজও তো বেশ ভালো, ঢের পয়সা। আমি জানি কি না, আমার স্বামীর এজলাসে অনেক উকিল কাজ করে, আমাদের বাড়িতেও আসে। কারো ফি 10, কারো 20, কারো 50, আবার কারো 100। উকিলদেরও ঢের পয়সা, তবে প্রথম প্রথম একটু কষ্ট, একটু টানাটানি যায় বটে। তোমার স্বামী বোধ হয় এখনো তত পুরনো হননি, নয় ভাই? না। আপনি থাকেন কোথায়? কোথা থাকি সে ভাই অনেক কথা। জি, তুই যা তো মা, নিচে গিয়ে বসকে দৌড়টা ভেজিয়ে দাও, বলি কথাটা ভারী গোপনীয়। মনোরমা মার পানে চাহিল। সরমা বলিলেন, দৌড়টা টেনে দিয়ে তুমি ও ঘরে গিয়ে বসোগে মা। মনোরমা চলিয়া গেল। কক্ষ নির্জন হইবা মাত্র মহিলাটি নিম্ন স্বরে বলিলেন, আমি যে কে, কোথায় থাকি, কি বৃত্তান্ত, সেসব কিছু তুমি জিজ্ঞাসা করতে পারবে না ভাই, তা বলে রাখছি। কিন্তু কথাটা রটে গেলে আমার ভয়ানক মুশকিল হবে। প্রায় অর্ধ মিনিট কাল নীরবে কি ভাবিয়া শেষে আঁচড়ের গিরো খুলিয়া তিনি এক টুকরো কাগজ বাহির করিলেন। কাগজখানি সরমার হাতে দিয়া বলিলেন, দেখো দেখি, এই বিজ্ঞাপন কি তোমরা দিয়েছ?
সরমা পড়িয়া বলিলেন, হ্যাঁ, আমার স্বামী দিয়েছেন। বাক্স আছে তোমাদের ঘরে? আছে। কালো রঙের ক্যাশ বাক্স, ডালাটার চারিধারে সোনালি আজি কাটা, সবুজ বনাতের ঘেরা টোপ দেওয়া, তাই তো? হ্যাঁ। হস্ত সংকেতে দেখাইয়া বলিলেন, এই এতখানি বাক্সটা হবে? হ্যাঁ হ্যাঁ। শুনিয়া তাহার মুখটি প্রফুল্ল হইয়া উঠিল। বলিলেন, আহ, বাঁচালে, আমারই বাক্স। আমি বাক্স হারিয়েছি। হারিয়ে অবধি আমার এমন মন খারাপ ভাই, কাউকে বলিনি, আমার স্বামীকেও নয়। ভয়ে মরি, মুখে ভাত যায় না, জল যায় না। তিনি ভারী কেপ্পন আর রাগী কিনা, শুনলে অনর্থ করতেন। 1-8 টাকার নয়, 5,000 টাকার গহনা, সোজা কথা। একেই তো তিনি আমায় যখন তখন বলেন উড়নচণ্ডী। ভালোই ভালোই যে পাওয়া গেল, এই মঙ্গল। আজ সকালেই কাগজে আমি বিজ্ঞাপন দেখেছি, দেখে বঞ্চির বাড়ি যাবার নাম করে এখানে ছুটে এসেছি। আমার বাক্স তবে আমায় দাও। সরমা একটু ইতস্তত করিয়া বলিলেন, তিনি বাড়ি না এলে কখন আসবেন? সরমা বলিলেন, সন্ধ্যার সময়। মহিলাটি চিন্তিত হইয়া বলিলেন, তবেই তো মুশকিল, ততক্ষণ কি থাকতে পারবো? না, পারবো না। আমার বঞ্চির বাড়ি আমায় আনতে তারা যদি দারোয়ান টারোয়ান পাঠায়, তাহলেই গেল। সরমা বলিলেন, কাল একবার আপনি আসতে পারবেন না? মহিলাটি একটু ভাবিয়া বলিলেন, তা পারবো না কেন, পারবো। তাহলে দয়া করে আপনার বাক্স কবে কোথায় কেমন করে হারালো, আর তাতে কোন কোন গহনা ছিল আমায় বলে যান। তিনি এলে আমি তাকে বলবো। মহিলাটি কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, সব বলি, তাহলে শোনো। আমরা থাকি পশ্চিমের একটা শহরে, নামটা নাই বা শুনলে। আমার স্বামী সেখানকার হাকিম, ডেপুটি কি মুন্সেব কি সাব জজ সেটা আর নাই বললাম। আমার মেজ ছেলে সেইখানে কলেজে পড়ে। একজন উকিল, কোথাকার উকিল সেটা আর নাই বললাম। তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের সম্বন্ধ করেছিল। বেচারি গরিব, গিয়েছিল আমাদের বাড়ি। কর্তা দরজা হাঁকলেন, তাই শুনেই তার চক্ষু চড়ক গাছ। সে মেয়েকে দেখে আমার ছেলের নাকি ভারী পছন্দ হয়েছিল ভাই। তাই কর্তাকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে কমের মধ্যে দেনা পাওনা ঠিক করলাম। বাবুটিও স্বীকার হলেন। কর্তা 1 মাসের ছুটি নিলেন, কলকাতায় বাড়ি ভাড়া হলো। আমরা সবাই কলকাতায় আসছি। ডাক গাড়িতে রিজার্ভ পাওয়া গেল না, তাই প্যাসেঞ্জার গাড়িতে রিজার্ভ হলো। সেই ভোরবেলা গাড়ি চড়েছিলাম, সারা দিন গেল। রাত 1টার সময় হাওড়ায় পৌঁছলাম। গহনার বাক্সটি আমার হাতে, কর্তার হাতে তার কুরিয়ার ব্যাগ, আর কুলিদের মাথায় জিনিসপত্র দিয়ে। সরমা এই সময় বাধা দিয়া জিজ্ঞাসা করিলেন, কবে গা? কোন দিন আপনারা হাওড়ায় এসে পৌঁছলেন মনে আছে? মহিলাটি বলিলেন, ওই যেদিন কাছারি বন্ধ হলো তার পর দিন গো, বড়দিনের আগের দিন আর কি। কুলিদের মাথায় জিনিসপত্র দিয়ে ঠিকে গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে সেইখানে এলাম। কেউ হাঁকে 2 টাকা, কেউ হাঁকে 7 শিকে, কেউ আবার চাই 1.5 টাকা। তা কর্তা বললেন, 1 টাকার 1 পয়সা বেশি দিচ্ছি নে, যাবি তো চল। শেষে 5 শিকে একখানা গাড়ি ঠিক হলো। জিনিসপত্র কুলিরা ছাদে তুলতে লাগলো। আমি গহনার বাক্সটি গাড়ির ভিতর রাখলাম। বিষম ভারী, হাত ভেড়ে গিয়েছিল। উঠতে যাচ্ছি,
এমন সময় আরও এক গাড়োয়ান এসে বললে, আমায় 18 আনা দেন বাবু। কর্তা বললেন, 18 আনায় যাবি? তবে চল তোর গাড়িতেই যাই। গাড়োয়ানে বেঁধে গেল বিষম ঝগড়া। এই মারে তো সেই মারে। দেখে তো আমি ভয়ে মরি, ফৌজদারি দাঙ্গাই না হয়ে যায়। কর্তা বললেন, চলো কুলি লোক, মাল উতারো, ক্যা দেখতা। আমার হাত ধরে বললেন, এসো। তার সঙ্গে গেলাম। এমনই মনীষী, গহনার বাক্সটি যে সেই আগেকার গাড়িতেই পড়ে রইল, তা আমার হুঁশই হল না। সরমা জিজ্ঞাসা করিলেন, আপনার ছেলের বিয়ে কবে হবে? মহিলাটি বলিলেন, কবে যে হবে তা তো জানি নে ভাই, সে সম্বন্ধ ভেঙে গেছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এই পরশু না তরশু মেয়ের বাপ ওকে চিঠি লিখেছে, অত টাকা দেবার ক্ষমতা নেই, ছেলের আপনি অন্য সম্বন্ধ করুন। সেই শুনে অবধি বাছা আমার মুখটি চুন করে বেড়াচ্ছে। মেয়েটিকে ভারী পছন্দ হয়েছিল কিনা, আরও 2-3 জায়গায় কথাবার্তা চলছে, কিন্তু মেয়েগুলি তেমন পছন্দ হচ্ছে না। দেখি ভালো মেয়ে যদি পাই একটা। অনেক দেরি হয়ে গেল ভাই, এখন তবে উঠি। তোমার স্বামীকে সব কথা বলো, কাল আবার আমি এসে বাক্স নিয়ে যাব। আচ্ছা, আপনি একটু বসুন, বলিয়া সরমা উঠিয়া গেলেন। 2 মিনিট পরে ঘেরাটোপ শুদ্ধ বাক্সটি আনিয়া মহিলাটির সম্মুখে রাখিয়া বলিলেন, এই নিন আপনার বাক্স। দেখুন, এই বাক্সই আপনার তো? এই তো, বলিয়া তিনি অঞ্চল হইতে চাবি লইয়া মুহূর্ত মধ্যে বাক্স খুলিয়া ফেলিলেন। সরমা বলিলেন, দেখে নিন আপনার সব জিনিস ঠিকঠাক আছে তো? তিনি গালে হাত দিয়া বলিলেন, হুমা, তুমি যে অবাক করলে ভাই। তোমরা কি সেই মানুষ যে আমার জিনিস তছরূপ করবে? তা যদি হতো তাহলে তো সবই নিয়ে নিতে পারতে, বিজ্ঞাপন দিতে যাবে কেন? তা ভাই, আমায় যে বাক্স নিয়ে যেতে বলছো, তোমার স্বামীকে জিজ্ঞাসা করবে না? গহনার লিস্টিও আমি এখনো তোমায় বলিনি তো? সরমা বলিল, আর কিছু দরকার নেই, আমি আপনাকে চিনতে পেরেছি। চিনতে পেরেছ? কে আমি বলো দেখি? আপনি মুঙ্গেরের সাব জজ মহেন্দ্রবাবুর স্ত্রী। যে ছেলের বিয়ের জন্য এসেছেন তার নাম শচীন। মহিলাটি নির্বাক, বিস্ময়ে সরমার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, তুমি কে? সরমা ঈষৎ হাসিয়া বলিলেন, যার মেয়ের সঙ্গে আপনার ছেলের সম্বন্ধ হচ্ছিল সেই আমি। ওই বড়দিনের আগের দিন উনি বর্ধমানে গিয়েছিলেন, এক জায়গায় 1000 খানেক টাকা পাবার কথা ছিল, সেই টাকা আনতে। টাকা পাওয়া গেল না। রাত 1টার সময় ওই ট্রেনে বর্ধমান থেকে উনি ফিরলেন, ঘোড়া গাড়ি করে বাড়ি এলেন। বাক্স আগে উনি গাড়িতে দেখেননি। বাড়ি এসে পৌঁছে চাকর গাড়ি থেকে অন্য জিনিসপত্রের সঙ্গে ওই বাক্স নামিয়ে এনেছিল। উনি তো দেখে অবাক। মহিলাটি গালে হাত দিয়া বসিয়া ভাবিতেছিলেন। শেষে বলিলেন, তুমি মেয়ের মা? আজ্ঞা, আমি মেয়ের মা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বর্ধমানে ওই 1000 টাকা পাওয়া গেল না বলেই কি বিয়েটা ভেঙে গেল? হ্যাঁ। একটি 1000 টাকার জন্যে? হায় হায়, খাসা মেয়েটি তোমার ভাই। এখন তবে বলি, ওকে দেখেই আমার মনে হয়েছিল, আহা,
যদি এমনই একটি বউ আমার হয়। সরমা অবনত মস্তকে বসিয়া কিয়ৎক্ষণ ভাবিলেন। শেষে মুখ তুলিয়া বলিলেন, তা ওকেই কেন আপনার বউ করুন না? আপনারই তো হাতে। মহিলাটি বলিলেন, পোড়া কপাল, আমার হাতে হলে কি আর ভাবনা ছিল? আচ্ছা, তোমার মেয়েকে একবার ডাকো তো ভাই। সরমা কন্যাকে ডাকিয়া আনিয়া বলিলেন, একে প্রণাম করো। মনোরমা প্রণাম করিলে সাবজজ গৃহিণী কাছে বসাইয়া সস্নেহে তাহাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। অবশেষে পান ও জর্দা খাইয়া উঠিলেন। সরমাকে বলিলেন, আজ তাহলে উঠি ভাই, বাক্স নিয়ে চললাম। কাল কি পরশু আবার আমি একবার আসব। বলিয়া তিনি বিদায় গ্রহণ করিলেন। পরদিনই তিনি আবার আসিয়া উপস্থিত। সিঁড়ি উঠিবার ক্লান্ত লাঘব হইলে সরমাকে নিভৃতে ডাকিয়া চুপি চুপি বলিলেন, আমার স্বামীকে অনেক বলে কয়ে দেখলাম, তিনি একটি পয়সাও কমাতে চান না। এমন কেপ্পন দেখিনি ভাই। এ কি কম আফসোস যে 1000 টাকার জন্য এমন বউটি আমি হারাব। তাই ওই টাকাটা আমি সঙ্গে করে এনেছি ভাই। এই নাও কখানা নোট। আমার টাকা তুমি আমাকেই দেবে, তুমি তো আর নিচ্ছ না। তুমি মনে কিন্তু কিছু করো না ভাই। তোমার স্বামীকে বলো কালই যেন আমাদের ওখানে গিয়ে একেবারে পাকাপাকি বিয়ের দিন স্থির করে আসেন। কিন্তু একটা কথা ভাই বলি, সাবধান, আমি যে এই নোট দিয়ে যাচ্ছি কাগে কোকিলেও যেন টের না পায়। আমার স্বামী শুনলে অনর্থ করবেন, একেবারে খেপে যাবেন। একেই তো আমায় যখন তখন বলেন উড়নচণ্ডী। হ্যাঁ ভাই, আমি উড়নচণ্ডী। বলিয়া সরমার হাতে তিনি নোটের গোছা দিলেন। না, আপনি লক্ষ্মী, আপনি কমলা। বলিয়া সরমা সজল নয়নে সাবজজ গৃহিণীর পদধূলি লইলেন। আপনারা শুনছিলেন লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে গল্প গহনার বাক্স। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, সকলের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।